বিতর্কিত নাজমুল হাসান পাপন অধ্যায় রীতি, সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বিসিবির নতুন সভাপতি। কথা না কাজে বিশ্বাস অর্জন করতে চান ফারুক আহমেদ, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নটাই তার টার্গেট। টাইগার পেসারদের দুরন্ত বোলিং এ রাওয়ালপিন্ডিতে ঢুকলো বাবর আজমরা, শেষ বিকেলে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। সেপ্টেম্বরে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা, ভুটানের সাথে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত বিতর্কিত নাজমুল হাসান পাপন। 12 বছর বাদে প্রেসিডেন্টের রোলে বিসিবি পেল নতুন কাউকে, সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ক্রিকেটের নতুন সভাপতি। এছাড়া বুধবারের বিশেষ সভায় পরিচালকের পদ পেয়েছেন অভিজ্ঞ কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেটের স্বার্থে সবাইকে সততার সাথে কাজ করার আহ্বান ফারুক আহমেদের। সাইফুল রূপকের রিপোর্ট। ক্রিকেটের নতুন সভাপতির চওড়া হাসি। ফারুক আহমেদ বড্ড সাহসী, সৎ এবং বিচক্ষণ। সাবেক সফল প্রধান নির্বাচক জানেন খেলাটার উন্নতির রাস্তা। অন্য বোর্ড পরিচালকদের কাছেও তার বার্তাটা পরিষ্কার, সবার আগে যেন দেখা হয় দেশের ক্রিকেটের স্বার্থ। সবচেয়ে প্লেয়াররা আছেন এখানে অ্যাজ এ বোর্ড ডিরেক্টর, আমি সবাইকে অনুরোধ করব যে আমার নতুন দায়িত্ব পুরো নিষ্ঠার সততার সাথে চেষ্টা করব। সরকারের পালা বদলে লাপাত্তা আলোচিত, সমালোচিত, বিতর্কিত নাজমুল হাসান পাপন। নতুন আলোর খোঁজে বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির বিশেষ সভা। মেইল করে পদত্যাগ করেন একযুগ সভাপতির পদে থাকা পাপন। সেই চেয়ারে ফরমার ক্যাপ্টেন ফারুক। আগের প্রেসিডেন্ট জনাব নাজমুল হাসান ওনার পদত্যাগ পত্র গৃহীত হয়েছেন এবং আজকের সভায় সিদ্ধান্ত হয়েছেন এবং নির্বাচিত হয়েছেন নতুন প্রেসিডেন্ট হিসাবে জনাব ফারুক আহমেদ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী দুজন কাউন্সিলরকে মনোনীত করতে পারে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই কোটায় এতদিন ডিরেক্টর ছিলেন জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববি। দুজনেই সরে যান। সেই জায়গায় এনএসসি থেকে যোগ দিয়ে বোর্ড পরিচালক হন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম। সভাতে উপস্থিত ডিরেক্টরদের সম্মতিতে নতুন সভাপতির দায়িত্ব বুঝে নেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বিসিবি পেল প্রথম ক্রিকেটার প্রেসিডেন্ট। টিমকে একটা জায়গায় দেখতে চাই, তো সেক্ষেত্রে এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার, কিভাবে দেখবো। সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে, আমাদের অন্যদিকে যদি আমরা ডাইভার্ট না হয়ে যাই। ফারুকের জন্য দায়িত্বটা বড়, পাশেই পাচ্ছেন ক্রিকেটের নিবেদিত প্রাণ, কোচদের কোচ খ্যাত নাজমুল আবেদিন ফাহিমকে। মজার ব্যাপার, কাজের পরিবেশ ভালো না দেখে ফারুক এবং ফাহিম দুজনেই বিসিবি থেকে পূর্বে পদত্যাগ করেছিলেন। গার্ডস থাকা এই দুজন নিশ্চয়ই নতুন দায়িত্বে বিসিবিটাকে পাল্টে দেবেন, তাতে মাঠের খেলাতে ইতিবাচক প্রভাবও পড়বে। বিসিবির নতুন কার্যনির্বাহী কমিটিতে দুই নতুন মুখের সঙ্গে আছেন পুরনো বেশ কজন। সাবেক অধিনায়ক আকরাম সুজনদের সঙ্গে ফারুকের বোঝাপড়াটাও দারুণ হওয়ার কথা। বিশেষ সভাতে আরও উপস্থিত ছিলেন পরিচালক মাহবুব আনাম, ফাহিম সিনহা, কাজী ইনাম আহমেদ, ইফতেখার মিঠু, সালাউদ্দিন চৌধুরী এবং সাইফুল আলম স্বপন। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ হারানো সকল শহীদদের স্মরণে বিশেষ সভা শুরুর আগেই 1 মিনিট নীরবতা পালন করেন বিসিবির কর্তারা। সাইফুল রূপক, 71, ঢাকা। কথা না কাজেই বিশ্বাস অর্জন করতে চান বিসিবির নয়া প্রেসিডেন্ট ফারুক আহমেদ। ক্রিকেটের উন্নয়নটাই তার টার্গেট। দায়িত্ব নিয়ে জানালেন দ্রুতই দিচ্ছেন গঠনতন্ত্র সংশোধনে হাত। জানিয়েছেন তার সময় সিলেকশন প্যানেল পাবে সর্বোচ্চ স্বাধীনতা। আশ্বাস দিয়েছেন ক্রিকেট বোর্ড থেকে দুর্নীতি আর অনিয়ম দূর করতে রাখা হবে জবাবদিহিতা। নয়া প্রেসিডেন্ট ফারুক আহমেদের প্রথম প্রেস কনফারেন্স নিয়ে নাইয়ান বিন জসিমের রিপোর্ট। বাংলার ক্রিকেটে নতুন আর অনন্য এক অধ্যায়ে প্রবেশ করল হোম অফ ক্রিকেট আর ফারুক আহমেদ। বিসিবি সভাপতি হয়ে মিরপুরের সবুজ গালিচাতে প্রথমবার জাতীয় দলের সাবেক কোনো ক্রিকেটার কিংবা কাপ্তান। 22 বছরের ক্রিকেট ক্যারিয়ার, সঙ্গে নির্বাচক হিসেবে প্রায় 8 বছরের অভিজ্ঞতা। এবার নতুন বাংলাদেশে ফারুক আহমেদের নতুন যাত্রা। এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয়। যদিও গঠনতন্ত্র আপনার নেক্সট ইয়ারে হয়তো ইলেকশন আছে আরেকটা, তার আগের মধ্যে আমাদের গঠনতন্ত্র একটু হাত দিতে হবে এবং যেটা আমরা করব যাতে
সত্যি সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্রাধিকার দেওয়া উচিত। ক্রিকেট প্লেয়ারদের ব্যাপারে কিছু জিনিস ইন প্লেস করা হবে, কি করতে পারবে না। এটা আমি আজকেই এইখানে ঢুকার আগে ইনফর্মালি আলাপ করেছি যে আমরা কিছু জিনিস ইন প্লেস করবো। স্পেশালি বলেছি আমি যে ট্যুর চলাকালীন সময়ে, ট্যুরের আগে পরে বা অ্যাজ এ হোল ক্রিকেটার ন্যাশনাল টিমের প্লেয়াররা কি করতে পারবেন, এরকম একটা আমরা একটু দাঁড়া করানোর চেষ্টা করতে পারি। ইফ ইউ আর নট ডুইং ইউর জব প্রপারলি দেন প্রবাবলি আই নিড টু চেঞ্জ ইউ, অর আপনি ভালো কাজ করছেন এটা আপনি অ্যাকাউন্টেবল হইতে হবে। এইটাই আর কি আমার চেষ্টা, ইচ্ছা। ফারুক আহমেদ বরাবরই স্পষ্টভাষী। স্বাধীনতার অভাবে বিসিবির চিফ সিলেক্টরের পদ ছেড়েছেন অতীতে। এবার নিজেই বোর্ড সভাপতির চেয়ারে দায়িত্ব নিয়েই তাই সাফ জানিয়ে দিলেন তার বোর্ডে সবাই স্বাধীন থাকবে, হবে না কোনো হস্তক্ষেপ, যেখানে থাকবে স্বচ্ছতা আর জবাবদিহিতা। আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। তবে একটা কোশ্চেন আমি করব যে আমার মনে হয় রিশাদ ইজ এ গুড প্লেয়ার, সে কিন্তু লঙ্গর ভার্সনে খুব ভালো খেলতে পারে, এরকম ধরনের সাজেশন থাকবে। আমার মনে হয় ছেলেটা আমাকে খুব ভালো ইমপ্রেস করেছে। তার কারণটা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু আমি অবভিয়াস করবো না কোনো দিনই, আপনি মনে রাখবেন এটা, বিকজ অবভিয়াস করলে, খারাপ করলে দায়টা আমার কাছে আসবে। টাইগার কোচ চান্ডিকা হাথুরু সিংহের কঠোর সমালোচক ফারুক আহমেদ এই তো দিন কয়েক আগেও জানিয়েছিলেন দায়িত্ব পেলে টাইগার ক্রিকেটে হাথুরু সিংহে অধ্যায়ের ইতি ঘটতে পারে। বিসিবি বসের চেয়ারে বসার পর ফারুক আহমেদ কি সেই আগের সিদ্ধান্তেই অটল আছেন? চান্দিকা হাথুরু সিং এর ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না। আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কি করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কিনা, বা তার কাছাকাছি কারো ছোটো কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো, তারপর কথা বলবো। সিইও আছেন আমাদের আগে যারা কাজ করেন তাদের সাথে কথা বলে নিব, তারপরে আমি স্ট্যান্ড থেকে সরিয়ে নিই আসলে। দুদিন আগেই সাবেক ক্যাপ্টেন তামিম ইকবালকে সঙ্গে নিয়ে বিসিবি ঘুরে দেখেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তামিমকে নিয়ে ক্রিকেট পাড়ায় আলোচনা, তবে কি বিসিবির কোনো পদে বসছেন এই ওপেনার? আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 years, এটা আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে আসবে না। ওর ফিটনেস হবে, ওর টিমে আসতে হলে কি করতে হবে, এটা কিন্তু সব যে ডিপার্টমেন্টগুলো আছে। বাট আপনি আমার প্রেসিডেন্ট বলেন যে অফ দ্য রেকর্ড আপনাকে জিজ্ঞেস করি, আমি দেখতে চাই 2 বছর আরও ক্রিকেট খেলুন, আমি চাই আর কি। অ্যান্ড কি ফর্মেটে খেলবে, আই থিঙ্ক 50 overs ইজ বেস্ট, বিকজ লঙ্গার ভার্সন সবচেয়ে ভালো হতো এক্সপিরিয়েন্স সহ, কিন্তু লঙ্গার ভার্সন হয়তো বা যেই এক্সশন বা যেই কষ্টটা এটা হয়তো ওর বডি নিতে পারবে কিনা আমি জানি না, সেটা তামিমই বলতে পারবে। বাট যেটাই ও করে খুব ভালো হয় যদি ও খেলতে পারে, আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব। বিকজ ইসি তামিম আমার অ্যাট লিস্ট 20 বছরের ছোট হবে, ইফ নট মোর, মেবি কাছাকাছি। সো লিডারশিপ, হি ওয়াজ এ ফর্মার ক্যাপ্টেন, তার মানে তার লিডারশিপ কোয়ালিটিও আছে। এসব ছেলে যত আসবে তারা যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু মানে অনেক আইডিয়া আসবে, অনেক ভালো কিছু করতে পারে আমার ধারণা আর কি। সো দেখি ওর সাথে কথা বলে ব্যক্তিগতভাবে যে ওর প্ল্যানটা কি, ওইভাবে আমরা এগিয়ে যেতে পারি। এখনো নিজের মেয়াদ না জানলেও কমপক্ষে 2025 সালের অক্টোবর পর্যন্ত বিসিবি বসের দায়িত্বে থাকছেন ফারুক আহমেদ। বড় দায়িত্বে বসে বাংলাদেশ জাতীয় দল নিয়ে প্রথম দিনেই জানালেন নিজের বড় স্বপ্নের কথা। আমি তো দেখে যেতে যে বাংলাদেশ টিম ফাইনাল খেলুক যে কোনো বড় আইসিসি টুর্নামেন্টে। নাহিয়ান বিন জসিম, 71। 52 বছরের পথ চলা এবার 15তম সভাপতি পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যোগ্যতা এবং মেধায় বোর্ড প্রধানের আসনে আসীন হয়েছেন সাবেক প্রধান নির্বাচক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। খেলোয়াড়ি জীবন থেকে বিসিবির দায়িত্ব প্রতি পদে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়া এই সংগঠককে ঘিরে এখন ঘুরে দাঁড়াবার চেষ্টায় বিসিবি। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। ইতিহাস বদলানোর আন্দোলন, অনিয়মকে দূর করে নতুন বাংলাদেশ গড়ার মিশন। যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখগুলো গর্জে উঠেছে, সেভাবে ক্রিকেটেও স্বেচ্ছাচারিতা দূর করতে একজন বারবার আওয়াজ তুলেছেন। দ্য কোচ হ্যাজ ফেইলড টেরিবলি। একটা বড় টুর্নামেন্টের আগে যত ধরনের কথাবার্তা হয়, দিস ইজ অলসো নট ভেরি হেলদি। মাহমুদুল্লাহ আমার মনে ওর প্রতিটা এক্সিট হয়েছে প্রিম্যাচিওর। এই
তো 6 মাস আগের কথা। ক্রিকেট পরিচালনায় বিসিবির ক্রমাগত ভুল নিয়ে এভাবেই ক্ষোভ ছেড়েছিলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন সিস্টেমে জমাট বাঁধা সব অসঙ্গতি। কিন্তু কে জানতো কমাস পরেই যখন অনিয়মের পাট চুকিয়ে বাংলাদেশ নতুন পথে পা বাড়াবে, তখন এই ক্রিকেটের হালটা তাকেই ধরতে হবে। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 15তম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ, যিনি তর্কহীনভাবে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সেরা প্রধান নির্বাচক, একাধারে আপোষহীন ব্যক্তিত্বের প্রতীক। ফারুক আহমেদের প্রথম পরিচয় জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং টপ অর্ডার ব্যাটসম্যান। 1988-তে আন্তর্জাতিক ওয়ানডে অভিষেকের পর খেলেছেন 7 ম্যাচ। 94-এর আইসিসি ট্রফিতে পালন করেন ক্যাপ্টেন্সির দায়িত্ব। 99-এর ইংল্যান্ড বিশ্বকাপের পর বিদায় জানান 11 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে। তবে ফারুক আহমেদের আসল কৃতিত্ব ক্রিকেট পরিচালনায় তার অসাধারণ দক্ষতা। 2003 সালে তৎকালীন বিসিবি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আরাফাত রহমান কোকো বোর্ডের চিফ সিলেক্টরের দায়িত্ব তুলে দেন ফারুক আহমেদের হাতে। জহুরির চোখ যেমন রত্ন চিনতে ভুল করে না, তেমন ফারুক আহমেদও করেননি। তার হাত ধরেই জাতীয় দলে উঠে আসে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাকের মতো এক ঝাঁক তারকা। ন্যাশনাল টিম সিলেকশনে ফারুক আহমেদের বিচক্ষণতার প্রতিফলন তখন মাঠেও দেখা যায়। 2003 থেকে 2007 এই সময়ে তার গড়া দল আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় তোলে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল 2005 সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো, 2007 বিশ্বকাপে পোর্ট অফ স্পেনে ভারতের বিপক্ষে জয় এবং একই আসরে সুপার 8-এ সাউথ আফ্রিকাকে নাস্তানাবুদ করা। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে দলাদলি থাকলেও ফারুক আহমেদ তার ক্রিকেটীয় মেধায় সবসময় ছিলেন এসবের ঊর্ধ্বে। 2003-এ বিএনপির শাসনামলে যেমন বিসিবিতে চিফ সিলেক্টরের দায়িত্ব পালন করেছেন, তেমন পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে 2013 সালে তাকে আবারও একই দায়িত্বে আনা হয়। আর সেই মেয়াদেও ফারুক আহমেদ ছিলেন সফল। তার বানানো স্কোয়াড নিয়ে 2015 আইসিসি বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলে। তবে 2016 সালে বিসিবির দ্বিস্তর নির্বাচক প্যানেল গঠনের সিদ্ধান্ত কোনোভাবেই মানতে পারেননি ফারুক আহমেদ। টিম সিলেকশনে কোচ, ম্যানেজার ও বোর্ড পরিচালকদের অন্তর্ভুক্তি এবং অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে পদত্যাগ করেন প্রধান নির্বাচকের পদ থেকে। বাংলাদেশ ক্রিকেটে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার গার্ডস যে কজন রাখেন, তার মধ্যে ফারুক আহমেদ অন্যতম। প্রথম দফায় চুক্তি শেষ না করেই হাতুরু সিংহের পদত্যাগ, পরবর্তীতে তাকে আবার নিয়ে আসা, ক্রিকেটারদের ছুড়ে ফেলা, দল গঠনে বৈষম্য, এসব কিছুতেই বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন ফারুক আহমেদ। This guy just became Bangladesh coach to get an exposure and get a contract from Sri Lanka without us letting us know. তো আমরা কি মনে করে তার আবার ফেরত নিয়ে আসলাম? পট পরিবর্তনের মুহূর্তে নারী বিশ্বকাপ আয়োজন হাতছাড়া হয়েছে। জাতীয় ক্রিকেট কাঠামো, স্টেডিয়াম নির্মাণ সহ নানা ইস্যুতে যখন চরম অনিশ্চয়তা, তখন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ফারুক আহমেদের উঠে আসা অনেকটা নতুন স্বপ্নের আবির্ভাব। অনিয়ম আর স্বেচ্ছাচারিতার জাল ভেদ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেয়াই এখন ফারুক আহমেদের প্রধান চ্যালেঞ্জ। পার্থ বণিক, ৭১। ঘরে বাইরে যাই ঘটে যাক, দেশের ক্রিকেট অঙ্গনে তিনি স্রেফ একজন মাঠের মানুষ হিসেবে পরিচিত। সাকিব, তামিম, মুশফিক থেকে লিটন দাস, যে কোনো পর্যায়ের ক্রিকেটাররাই সব ধরনের টেকনিক্যাল সমস্যার সমাধানে প্রায় ছুটে যায় তার কাছে। বিসিবির সীমাহীন অনিয়ম আর দুর্নীতি থেকে একসময় অভিমানে বিদায় নেওয়া ক্রিকেটারদের প্রিয় ফাহিম স্যার আবারও ফিরে আসলেন বোর্ডে, এবারে পরিচালক হয়ে। তার কাছে সবার প্রত্যাশা থাকবে একটু বেশি। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। মাথায় ক্যাপ, তার উপর ছাতা। প্রশ্নটা যখন অস্তিত্বের কিংবা অন্তত ন্যায় বিচারের, তখন একজন ক্রিকেট কোচকেও আগের সব হিসেব ভুলে নেমে আসতে হয় রাজপথে। নাজমুল আবেদিন ফাহিমও তাই সাড়া দিয়েছিলেন সময়ের ডাকে, ওই অঙ্গন থেকে রীতিমতো সবার আগে। তবে একজন নাজমুল আবেদিনের লড়াইটা কি আজ থেকে শুরু? চাপা স্বভাব আর মাপা কথার মানুষটা দেশের ক্রিকেটের জন্য যেন লড়ে চলেছেন যুগ যুগান্তর ধরে। তবে শুধু শিক্ষক কিংবা কোচ হিসেবে নয়, 7 দিনের 24টা ঘন্টা তাকে দেখা গেছে ক্রিকেটারদের পক্ষেই
তাদের সাথেই। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে ফর্মুলা সাজানো নয়, ঝাঝালো রোদ কিংবা বৃষ্টির হুমকি উপেক্ষা করে মাঠের মানুষটা বছরের পর বছর পড়ে থেকেছেন ওই মাঠেই। তাই তো দেশের সব ক্রিকেটারের কাছেই তিনি প্রিয় ফাহিম স্যার। সাকিব, তামিম, মুশফিক থেকে শুরু করে পরের প্রজন্মের লিটন দাস, ব্যাটিংয়ে যার যা টেকনিক্যাল সমস্যা সবাই কড়া নাড়েন তার দরজায়, যে দরজা ক্রিকেটারদের জন্য কখনো বন্ধ হয় না। নিজের ঢোলটা পেটাতে জানেন না বলেই দেশের ক্রিকেটের গোড়া থেকেই তার অবদানগুলো খুব বেশি মানুষের জানা নয়। ছিলেন বাংলাদেশের প্রথম টেস্টের পিচ তৈরির অন্যতম কারিগর, কারণ এই কাজে তার আছে বিশেষ প্রশিক্ষণ। তাছাড়া ৯৮-তে আইসিসি নকআউট ট্রফি বা উইলস ইন্টারন্যাশনাল কাপের পিচ তৈরিতেও যুক্ত ছিলেন তিনি। ১৯৮৮ সালে প্রশিক্ষক হিসেবে বিকেএসপিতে নাজমুল আবেদিন ফাহিমের যাত্রা শুরু ছিলেন ২০০৫-এ বিসিবিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত। এই যাত্রাপথে কেবল ছাত্রদের উন্নতির চেষ্টাই ছিল না, সমৃদ্ধ করেছেন নিজেকেও, কারণ জীবনটা ক্রিকেটের জন্য উৎসর্গ করার সিদ্ধান্ত যে নিয়েছেন বেশ আগেই। ১৯৮৮ সালেই ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস থেকে ট্রেনিং নেন। ২০০০ সালে অস্ট্রেলিয়া থেকে করেন লেভেল ২ কোচ স্পোর্টস। ২০০৯-এ ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের লেভেল 3 কোর্সও সম্পন্ন করেন বর্ষিয়ান এই ক্রিকেট প্রশিক্ষক। কর্মজীবনে বিকেএসপি অধ্যায়ের ইতি টেনে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের সিনিয়র কোচ হন ফাহিম। তারপর ছিলেন অনূর্ধ্ব ১৯ দলের প্রশিক্ষকও। তবে বছর তিনেক পর ক্রিকেট বোর্ড তাকে প্রশাসনিক কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। ২০০৮ থেকে তাই দেয়া হয় গেম ডেভেলপমেন্ট ম্যানেজারের দায়িত্ব। সেখান থেকে ১৭ সালে নারী ক্রিকেট দলের দায়িত্ব নেন। তার সময়ে বাংলাদেশের মেয়েরা ২০১৮ এশিয়া কাপের শিরোপা জেতে, যে অর্জন আজ অবধি মেয়েদের চেয়ে বহু গুণে বেশি সুযোগ সুবিধা পাওয়া বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের পক্ষেও সম্ভব হয়নি। কিন্তু উলু বনে যেন মুক্ত ছড়িয়ে চলেছিলেন নাজমুল আবেদিন ফাহিম। তার মূল্য বোর্ডে বোঝার মতো কেউ যেন ছিল না। গোবরের ভেতর তাই পদ্ম ফুল হয়ে আর থাকতে চাইলেন না। ২০১৯ সালে পদত্যাগ করলেন। নিজের ঘর বিকেএসপিতে ফিরে যাওয়ার আগে বলে গেলেন কাজটা মোটেও উপভোগ করছিলেন না আর। কারো ব্যাপারে অভিযোগ করার মানুষ নন, কিন্তু তাকে হারিয়ে যে ক্ষতিটা হলো দেশের ক্রিকেটেরই। আকণ্ঠ অনিয়মে ডুবেছিলেন বিসিবির বিদায়ী প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। রত্ন চিনতে ভুল করেছিলেন তাই, অথচ পরশ পাথর ঠিকই চিনেছেন মাত্র ২৪-২৫ বছর বয়সী এক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। গঠনতন্ত্র মেনে তাই ক্রীড়া পরিষদ থেকে বিসিবি পরিচালক হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। সেই বেলায় অভিমানে সব ছেড়ে ছুড়ে চলে যাওয়া সবার প্রিয় ফাহিম স্যার আবার ফিরে এসেছেন বিসিবিতে, এবারে পরিচালক হয়ে। তার আগে খেলাযোগের কাছেই বোমা ফাটিয়েছেন। চুপচাপ নিজের কাজ করে যাওয়া মানুষটা এবার আর চুপ থাকেননি। বিপিএল এ ফিক্সিং কাণ্ডের মতো ভয়াবহ ইস্যু সবার সামনে এনেছেন। ফিক্সিং এর ব্যাপারটা বোধহয় এটা যতটুকু মানুষ চিন্তা করতে পারে তার চেয়ে অনেক বেশি এটার ইনফ্লুয়েন্সটা এটা প্রায় ছেয়ে গেছে পুরো বিপিএলটাকে। তিনি এখন বিসিবির নীতি নির্ধারণী পর্যায়ে, তাই আগের কমিটির প্রায় ১ যুগ ধরে চালানো শত অনিয়ম আর ধ্বংসযজ্ঞের স্টিম রোলার পেছনে ফেলে দেশের ক্রিকেট অবকাঠামো ঘুরে দাঁড়াবে, এই আকাশে উঠবে নতুন দিনের সূর্য। সেই স্বপ্ন তো দেখাই যায়। এই নাজমুল আবেদিন ফাহিমরা এসেছেন সেই সুদিনের বার্তাবাহক রূপেই। খালিদ জামিল, একাত্তর। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৫৮ রান। শুরুতেই বাংলাদেশের পেসারদের দাপুটে বোলিং বৃষ্টি বিঘ্নিত দিনে দুটি ছড়িয়েছেন শরীফুল ও হাসান মাহমুদ। দুজনেই শিকার করেছেন ২টি করে উইকেট। রহমান পেয়ারের রিপোর্ট। ১.৫ মাস বিরতির পর লাল বলের ক্রিকেটে টাইগাররা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে পাকিস্তানের মুখোমুখি বাংলা। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির হানা, প্রথম ২ সেশনে বল মাঠে গড়ালো না। টস ভাগ্যে হাসলেন নাজমুল শান্ত, বাংলাদেশ কাপ্তান নিলেন ফিল্ডিং এর সিদ্ধান্ত। বাংলাদেশের একাদশে ৩ পেসার, হাসান, শরীফুল, নাহিদের সাথে সাকিব, মিরাজ, ২ স্পিন অলরাউন্ডার। শুরুতেই হাসান মাহমুদ দিলেন ব্রেক থ্রু, তবে জাকির হাসান পাবেন বড় কৃতিত্ব। স্লিপ কর্ডনের দুর্দান্ত ক্ষিপ্রতায় ডান দিকে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ নেন জাকির। ১৪ বলে ২ রান করে আউট আব্দুল্লাহ শফিক।
ফিল্ডিং বেছে নেওয়ার সিদ্ধান্ত কাজে লাগিয়েছেন টাইগার পেসাররা। আব্দুল্লাহ শফিকের পর শান মাসুদের ফেরা, শরীফুল ইসলামের ব্যাকআপ লেংথ ডেলিভারি, ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে উইকেট রক্ষকের গ্লাভসে বল। তবে আম্পায়ার ফিল্ডারদের আবেদনে সাড়া দেননি। রিভিউ নেন নাজমুল শান্ত, রিপ্লে দেখে টিভি আম্পায়ার বদলে নেন সিদ্ধান্ত। 15 রানেই পাকিস্তান 2 উইকেট হারালো। ম্যাচের আগে শরীফুল জানিয়েছিলেন বাবর আজমের উইকেট নেওয়া তার স্বপ্ন। বাবর ক্রিজে আসার পর 2 বলেই শরীফুল পূরণ করেন তার লক্ষ্য। দুনিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। লেগ স্টাম্পের বাইরে ডেলিভারি, বাবরের ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় উইকেটের পেছনে। বাম দিকে ঝাঁপিয়ে লিটন দাস ক্যাচ নেন এক হাতে। এরপরই সাউদ শাকিল ও সাইম আইয়ুব গড়েন প্রতিরোধ। 76 বলে সাইম আইয়ুবের অর্ধশতক। 98 রানে ভাঙে চতুর্থ উইকেট জুটি। হাসান মাহমুদের বলে সাইম আইয়ুবের ইনিংসের ইতি। সাউদ শাকিলও পূরণ করেন 50। প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 4 উইকেটে 158 রান। রহমান পেয়ার 71। কথা রেখেছেন শরীফুল ইসলাম, স্বপ্নটা দ্রুতই পূরণ হলো তার। ড্রিম উইকেট পেয়েছেন তিনি। দ্বিতীয় বলে বাবর আজমকে ড্রেসিং রুমের পথ দেখিয়েছেন শরীফুল। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে 12 ওভারে 30 রান খরচায় 2 উইকেট নিয়েছেন তিনি। রেদওয়ান শাওনের রিপোর্ট। এজন্য বলে কয়ে উইকেট শিকার। রাওয়ালপিন্ডিতে ম্যাচের আগে বলে রাখা কথাই যেন বাস্তবে রূপ দিলেন শরীফুল ইসলাম। ম্যাচের আগেই বলেছিলেন পাক টেস্টে বাবর আজমের উইকেটটি হবে তার স্বপ্নের শিকার। যেমন কথা তেমন কাজ। ম্যাচের নবম ওভারেই সাজঘরের পথে বাবর আজম, আর উইকেটটা নিয়েছেন শরীফুল ইসলাম। তাদের সবচেয়ে বড় ব্যাটার বাবর আজম। আমি বাবর ভাইয়ের উইকেটটা নেয়ার স্বপ্ন দেখছি। গেল বছর আমি তার সাথে এলপিএলও খেলেছি। সে খুবই ভালো মানুষ, চেষ্টা থাকবে তার উইকেটটা নেয়ার। পঞ্চগড় এক্সপ্রেসের গুড লেন্থের ডেলিভারি পেছনে ফ্লিক করতে গিয়ে ফাঁদে পড়েন বাবর। উইকেটের বেশ খানিকটা বাহিরে দিয়ে বেরিয়ে যাওয়া বল বাজ পাখির মতোই লুফে নেন লিটন। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ টেস্টের প্রথমটায় মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং নেওয়া টাইগারদের ম্যাচটা অবশ্য মাঠে গড়িয়েছে দিনের বেলা শেষে। বৃষ্টিস্নাত দিনে খেলা দেরিতে শুরু হলেও সাফল্যের দেখা পেতে খুব দেরি করেননি টাইগার পেসাররা। ইনিংসের চতুর্থ ওভারেই হাসানের হাত ধরে সাফল্যের দেখা পায় টাইগাররা। আব্দুল্লাহ শফিকের উইকেটটায় অবশ্য ক্রেডিট দিতে হবে জাকির হাসানকে। থার্ড স্লিপে তার ক্যাচটাই যেন টাইগারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। পরের 2 ব্যাটারকে সাজঘরে পাঠানোর কাজটা অবশ্য সেরেছেন শরীফুল ইসলাম। রেদওয়ান শাওন, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথে।